নমস্কার, নজরে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। কে হবেন লোকসভার স্পিকার, এই নিয়ে এবার ভোটাভুটি। এনডিএর প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়ার কে সুরেশ। আজ সকাল 11টায় ভোটাভুটি। ভোটের পরে আবার ভোট। লোকসভা ভোটের পর এবার লোকসভায় ভোট। বুধবার ভোট সকাল 11টায়। একদিকে এনডিএ প্রার্থী ওম বিড়লা, আরেকদিকে বিরোধীদের জোট ইন্ডিয়ার কে সুরেশ। গতবারেও লোকসভা স্পিকার ছিলেন ওম বিড়লা, এবারও তিনি রাজস্থানের কোটা থেকে ভোটে জিতেছেন। এ নিয়ে টানা 3 বার। উল্টো দিকে ইন্ডিয়ার প্রার্থী কোদিকুন্নিল সুরেশ, কেরলের মাভেলিকারার কংগ্রেস সাংসদ। মোট 8 বার তিনি লোকসভার সাংসদ হয়েছেন। 18তম লোকসভায় সব থেকে বেশিবারের সাংসদ কে সুরেশ। প্রচলিত রীতি অনুযায়ী সরকার পক্ষের কেউ লোকসভা স্পিকারের চেয়ারে বসেন, বিরোধী শিবিরের সাংসদকে করা হয় ডেপুটি স্পিকার। এবারও তাই ডেপুটি স্পিকার পদের দাবি করে বিরোধীদের ইন্ডিয়া জোট। তাদের অভিযোগ, বিজেপি এই দাবি মানতে চায়নি, তাই সরাসরি সংঘাত। এনডিএর স্পিকার মানতে নারাজ বিরোধীরাও, ফলে বুধবার ভোটাভুটি। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरी ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं। यूपीए के समय में हमने दिया था। नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं, और इनको ये बदलना ही पड़ेगा। माननीय स्पीकर के पद के लिए सभी एनडीए के घटक दलों से चर्चा के बाद ऐसा तय हुआ कि माननीय ओम बिड़ला जी लोकसभा के माननीय अध्यक्ष के रूप में सेवा करें। एक पुरानी मानसिकता है कि हम डिक्टेट करेंगे टर्म्स को। शर्त है कि पहले लोकसभा का उपाध्यक्ष कौन होगा वो पहले तय करें, फिर अध्यक्ष के लिए समर्थन मिलेगा। इस प्रकार की राजनीति को हम निंदा करते हैं। उपाध्यक्ष भी कोई पार्टी या दल का नहीं होता, पूरे सदन का होता है। লোকসভায় এনডিএর হাতে সংখ্যা বেশি, তা সত্ত্বেও কেন স্পিকার পদের জন্য ভোটাভুটিতে গেল বিরোধীরা? পর্যবেক্ষকদের মতে ইন্ডিয়া জোট চাইছে বার্তা দিতে। এনডিএ সরকারকে তারা বুঝিয়ে দিতে চাইছে কোনো ইস্যুতেই বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। এবার প্রতিপদে মোদী সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এবার শরিকদের ভরসায় তৈরি হয়েছে এনডিএ সরকার। টিডিপির হাতে রয়েছে 16টি আসন, জেডিইউ এর হাতে 12টি। ভোটের ফল ঘোষণার পরই শোনা গিয়েছিল টিডিপি স্পিকার পদটি চায়, কিন্তু শেষমেশ দেখা গেল বিজেপির ওম বিড়লাকে স্পিকার পদে প্রার্থী করেছে এনডিএ। এতে কি বেঁকে বসবে টিডিপি? জেডিইউ কি চাপ বাড়াতে প্রথমেই অন্য কোনো চাল দিতে পারে? এরকম হলে কিন্তু মোদীর পক্ষে অঙ্ক কঠিন হয়ে যাবে, কারণ এবার লোকসভায় এনডিএ 293, ইন্ডিয়া 232। জেডিইউ এবং টিডিপির 28 সাংসদের সমর্থন না পেলে এনডিএ কমে দাঁড়ায় 265, আর ইন্ডিয়ার 232 জনের সঙ্গে এই 28 সাংসদের সমর্থন যুক্ত হলে তা হবে 260। অন্যান্য হিসেবে 18 জন সাংসদ আছেন। এই 18 থেকে 6 জনকে নিজেদের দিকে টানতে পারলেই ইন্ডিয়ার কেল্লা ফতে, এবং শুরুতেই জোর ধাক্কা খাবে মোদী সরকার। এসবই কিন্তু সম্ভাবনা, এরকম কিছুই হয়তো হবে না। তবে এটাও ঠিক, রাজনীতি হলো সম্ভাবনার খেলা, এবং রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। अगर प्रधानमंत्री मोदी जी का बुलडोजर वाला एटीट्यूड नहीं बदलता तो हमें भी अपनी तरीके से संघर्ष करना पड़ेगा। कल कहा था सहमति का, और आज जो उप अध्यक्ष का पद है वो देने के लिए तैयार नहीं। तो अगर पहले जैसा ही अहंकार बरकरार रहेगा तो हमारा भी लोकतंत्र को बचाने का और सदन की गरिमा को बचाने का संघर्ष बरकरार रहेगा। हमने सबसे बात किया है, स्पीकर किसी एक पार्टी का नहीं होता है। कांग्रेस पार्टी ने अगर स्पीकर पद को चुनौती देने के लिए नामांकन पत्र बढ़ाया है तो ये अफसोस की बात है, क्योंकि आज तक स्पीकर पद को लेकर के चुनाव नहीं हुआ है। कांग्रेस के नेता ने कंडीशन लगाया डिप्टी स्पीकर पोस्ट देने से, तब हम स्पीकर को समर्थन करेंगे। आदान प्रदान करके ये पद ये पार्टी ले लो, वो पद ये पार्टी, ऐसा स्पीकर और डिप्टी स्पीकर को नहीं कर सकते। নিউজ 18 বাংলা। লোকসভার বিরোধী দলনেতা রাহুলই, ইন্ডিয়ার বৈঠকে সহমত শরিকরাও। গতকাল সন্ধে খাড়গের বাড়িতে বিরোধীদের বৈঠক হয়। সেই বৈঠকেও রাহুলের নামেই শিলমোহর হয়। 10 বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ।
to the pro-time Speaker Bhartwari Mahtab informing the decision of appointment of Rahul Gandhi as the leader of opposition in the Lok Sabha. Other office bearers will be decided later. স্পিকারে আজ সহমতের সিদ্ধান্ত, রাহুলের দুঃখ প্রকাশ, মমতাকে ফোন করেন তিনি। গতকাল সন্ধে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূল। কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে অন্য শরিকদের মতো আপত্তি তৃণমূলেরও। কে সুরেশকে আজ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, যে সাময়িক জটটা দেখা দিয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা মানে এনডিএ জোটের বাকি শরিকরা, ইন্ডিয়া জোটের বাকি শরিকরা যারা দাবি করছিল যে কংগ্রেস একতরফা ভাবে প্রার্থীর নাম ঠিক করেছে, সেই জট কি তাহলে কাটলো অবশেষে? কিভাবে কাটলো? দেখো, একটা জিনিস যেটা পরিষ্কার যে গতকালই কিছুটা হলেও পরিস্থিতি নরম হয়েছিল। তার কারণ রাহুল গান্ধী তিনি নিজেই কিন্তু প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তার শরিকদেরকে আগে না জানানোর জন্য, এবং তারপরে যেটা দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে প্রায় মিনিট কথা বলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই অসন্তোষ থাকলেও শরিকদের মধ্যে তাদের তরফ থেকে তারা অনেকটাই বড় ছিল, এবং সেই সূত্রে মৈত্রী, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। অব্যাহত শপথ জটিলতা, রাজ্যপালকে ফের চিঠি দিলেন দুই তৃণমূল বিধায়ক। আজ শপথের জন্য বিধানসভায় অপেক্ষা করবেন বিধায়করা। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত অপেক্ষা করবেন সায়ন্তিকা এবং রেয়াতকে রাজ্যপাল তিনি রাজভবনে ডেকে পাঠিয়েছেন শপথ পাঠের জন্য। অন্যদিকে এই দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তারা বলছেন যে বিধানসভাতেই তারা শপথ পাঠ করতে চান। সিদ্ধান্ত তো আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্য। তো আবার আমরা আবেদনই করেছি যে আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান। দেখুন, আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। আপনারা কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করবো। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। লোকসভাতে আমরা দেখছি কি সুন্দরভাবে হয়ে গেল শপথ গ্রহণ। আমাদের এখানে দুজন মিড টার্ম পোলে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন, কারণ মিড টার্ম পোলে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা, তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন, তাই হেরো নেতাদের সরিয়ে ফেলছে তৃণমূল। লোকসভা ভোটে যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে সেই সব এলাকার নেতাদের আর দায়িত্বে রাখছে না ঘাসফুল নেতৃত্ব। কোচবিহার থেকে শুরু হয়েছে ছাঁটাই প্রক্রিয়া, ধাপে ধাপে রাজ্য জুড়ে চলবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তাই এখন থেকেই কোমর বেঁধে আসরে তৃণমূল শুরু করে দিয়েছে ছাঁটাই প্রক্রিয়া। যাদের পারফরমেন্স খারাপ তাদের ছাঁটাই। লোকসভা ভোটে যেসব এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানকার নেতাদের আর দায়িত্বে রাখা হচ্ছে না, সরিয়ে ফেলা হচ্ছে অঞ্চল সভাপতি এবং অঞ্চল কমিটির চেয়ারম্যানদের। 24-এর লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি। 19-এ হেরে যাওয়া একাধিক আসন 24-এ পুনরুদ্ধার করেছে তৃণমূল। কিন্তু এর মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে কিছু বিধানসভা এলাকার ফল। লোকসভা ভোটের ফলের নিরিখে রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 192টিতে এগিয়ে তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে 216টি আসনে যেতে ঘাসফুল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির 77টি আসনে জিতলেও লোকসভা ভোটের নিরিখে তারা 90টি আসনে এগিয়ে। আর 21-এ কোনো আসন না পাওয়া কংগ্রেস এবার 11টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে। সিপিআইএম 21-এ ছিল 0, এবার এগিয়ে একটি বিধানসভা আসনে। 21-এর বিধানসভা ভোটে যেটা অনেক জায়গায় 24-এ পিছিয়ে পড়েছে তৃণমূল। এই ফল দেখেই সতর্ক ঘাসফুল শিবির। 26-এর ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই তারা কড়া।
যেখানে খারাপ ফল সেখানে ছেটে ফেলা হচ্ছে লোকসভা ভোটের দায়িত্বে থাকা নেতাদের। অঞ্চল স্তরে নেতাদের ব্যাপক রদবদল করা হচ্ছে, কারণ এই তৃণমূল স্তরের নেতাদের ওপরেই বুথের ফল নির্ভর করে। তৃণমূলের এই ছাঁটাই অভিযান শুরু হয়েছে কোচবিহার থেকে। এই কোচবিহার আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, কিন্তু 3টি বিধানসভা আসনে টেক্কা দিয়েছে বিজেপি। এই কোচবিহারের দায়িত্বে থাকা তৃণমূল স্তরের নেতাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে বাংলা জুড়ে এই রদবদল চলবে। দলের একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু বিষয়, দল সারা বাংলায় বিভিন্ন অঞ্চলের ভোটের গতি প্রকৃতি, ভোটের বিশ্লেষণ, পরিস্থিতির মূল্যায়ন যথাযথভাবে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে যদি কোনো প্রক্রিয়া চালানো থাকে সেই কাজ চলতে থাকবে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে 2019-এর তুলনায় 2024-এ ফল ভালো হলেও সামনে 2026-এর ক্ষেত্রে বিধানসভাতে প্রতি অঞ্চলেই তৃণমূল কংগ্রেস নিজেদের জমি ধরে রাখতে চাইছে, যে কারণে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বা হচ্ছে তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে দল যে রেয়াত করবে না, অঞ্চলের প্রত্যেক কটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পারফরমেন্স যে পুরোদমে নজর রাখছে দল, এই ঘটনা সেদিকেই ইঙ্গিত বহন করছে। ক্যামেরা রাজীব সিং এর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।